একটা সময় ছিল যখন বাংলাদেশের সব বাজেটই ছিল কালো বাজেট। বাজেট হইলে পলিটিক্যাল পার্টিগুলো মিছিল নিয়ে নামতো, গরিব মারার কালো বাজেট মানি না, মানবো না, ব্যানার বানানোই থাকতো। আগের রাতে পলিটিক্যাল পার্টিগুলো রেডি থাকতো, বাজেট বক্তৃতা মন দিয়ে শুনতো, আর কিসে কিসে উপর ট্যাক্স বাড়িছে সেটা নোট করে মিছিলের স্লোগান দিত। কচুর দাম বাড়লো কেন, কচু খেতে জবাব চাই, থুকু কচুর দাম বাড়লো কেন, খুনিয়ের সাথ জবাব চাই। তো এরশাদ বিরক্ত হয়ে কইছিল, বাজেট বক্তৃতা শেষ না হইতে মিছিল বাইর করলেন, ব্যানারও লিখে ফেললেন, কেমনে কি? সেই দিন বাগে খাইছে। এখন আর গরিব মারার কালো বাজেট বইলে কেউ মিছিল টিছিল বের করে না, এমনকি বাজেট নিয়ে আলাপও করে না পলিটিক্যাল পার্টিগুলা। এগুলো চলে আসছে ফেসবুকে। আজকাল বাজেট এলে পলিটিক্যাল পার্টিগুলো শীতল অঙ্গ গরম না হইলেও ফেসবুক সেলিব্রিটিদের শীতল অঙ্গ গরম হয়ে যায়। তারা বাজেটের সমালোচনা করে, কোন পণ্যের ট্যাক্স বাড়লো নাকি কমলো এটা দিয়া। তো আব্দুল নূর তুষার স্ট্যাটাস মারলো সার্জিক্যাল সুতার ওইটা দিয়ে, ওই যেটা দিয়ে সার্জারির পরে সেলাই টেলাই করায় আর কি ডাক্তারেরা, সেটার দাম বাড়বি। তো এটা সমালোচনা করেছে। এটা সমালোচনা করে কইছে যে তাইলে সুতার দাম বাড়ছে যেহেতু সার্জারিরও দাম বাড়বি, সার্জারির খরচ বাড়বি। তো দাম কেন বাড়বি? কারণ পত্রিকা নিউজ করেছে যে আমদানি পর্যায়ে যে ভ্যাট মৌকুব করা ছিল তা প্রত্যাহার করা হয়েছে। তার মানে এখন ভ্যাট দেওয়া লাগবে। তো আগে ভ্যাট দিতে হইতো না, এখন দিতে হবে, তার মানে দাম বাড়বি। তাই প্রফেসর ইউনূস খারাপ, ডিসেম্বরে নির্বাচন চাই, এই হইতেছে বাজেটের সমালোচনা। কিন্তু কথা হইতেছে আগে এই সার্জারির সুতা বাংলাদেশে তৈরি হইতো না, সেই জন্য আমদানিকৃত পণ্যের উপরে ভ্যাট নেওয়া হইতো না, যেন রুগীরা কম দামে পায়। এখন বাংলাদেশে দুটা কোম্পানি তৈরি করে, অ্যাডানা দুটা, তারা ভ্যাট দেয় সরকারকে। বাংলাদেশি কোম্পানিগুলো ভ্যাট দেয় সরকারকে। এখন তো আমদানি নিরুৎসাহিত করবেই সরকার। তা আমদানি নিরুৎসাহিত করার পথ কি? দেশি কোম্পানি ভ্যাট দিবে, বিদেশি কোম্পানি থেকে আমদানি করলে ভ্যাট থাকবে না। এটা কি কোনো ন্যায্য কথা, ইনসাফের কথা? এখানে তো ভ্যাট প্রত্যাহার শুধু না, পারলে আরো ট্যাক্স বসাবি, বসায়নি কেন? আমি তো কই সালাউদ্দিন সাহেব আরো ট্যাক্স বসান উঠি। তার মানে ট্যাক্স বাড়ানো কমানো দিয়ে বাজেট বোঝা যায় না, তাই না? কারণ কোন কোন পণ্যের উপরে দেশের মঙ্গলের জন্য ভ্যাট বা অতিরিক্ত ট্যাক্স বসানো দরকার, তাই না? আমরা তো দেখলাম এখনই। তাহলে বাজেট আমরা কেমনে পর্যালোচনা করবো সেটা আজকে বুঝে দেখবো, কেমনে একটা বাজেটের ভালো মন্দ পর্যালোচনা করা যায়। তো ভয় নাই, সেলসলাইয়া বুঝে যাইবেন। এরপরে বাজেট দেখলে অর্থমন্ত্রীরাও গোল খাওয়াই দিতে পারবেন। বাজেট পর্যালোচনা করার সাথে সাথে দেখবো যে প্রফেসর ইউনূসের সরকার যে বাজেট দিল সেটা কেমন দিল, ভালো না মন্দ, না মাঝারি। হ্যাঁ, পাবলিকে ভাবিচ্ছে যে দাদা তো প্রফেসর ইউনূসের কোনো দোষ দেখে না, তো বাজেটও কবি যে ভালোই হয়েছে, ভালোই হয়েছে, ফাইন হয়েছে, ফাইন হয়েছে না। হ্যাঁ, আচ্ছা শুনে দেখেন না। তো প্রথমে একটু অর্থ উপদেষ্টার একটা সমালোচনা দিয়ে শুরু করি। সালাউদ্দিন সাহেব, আপনি টিভিতে একটা বিশাল দীর্ঘ বক্তব্য দিয়ে বাজেট বক্তৃতা করিয়া পেশ করলেন। সারা দুনিয়াত একইভাবে ঘ্যানর 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 করে বাজেট বক্তৃতা করে, সে বক্তৃতা কেউ শুনে না। হ্যাঁ, তো আপনার কাজ হইতেছে পাবলিকদের শোনানো। তাহলে তো উঙ্কা করে কোয়া লাগবি, তাই না? পাবলিক যেন আগ্রহ নিয়ে শুনে বাজেটটা। ওই বাজেট কেউ পড়েও না। হ্যাঁ, তো ওই যে বাজেট পড়ে না, শুনে না, সেটা এত ঘ্যানর ঘ্যানর করে কোয়ার কি দরকার আছে? দরকার তো নাই, এমনি দিয়ে দেন, চাপে দেন। হ্যাঁ, এটা রেকর্ড রাখা যদি দরকার হয় চাপে দেন, তাই না? আর আপনি করলে একটা মিস্টেকও করেছেন, আর একটা অপরচুনিটি মিস করেছেন। কি কি? আচ্ছা কয়ে দিই। আপনি টিভির বক্তৃতা দিলেন, দেন, কিন্তু আপনি এটা এটা অডিটোরিয়ামে দিবে পারলেন নি, তাই না? সব পলিটিক্যাল পার্টির লিডারদের দেখলেন নি, আবার ইউনিভার্সিটি টিচারদের দেখলেন নি, সুশীল সমাজদের দেখলেন নি, সাংবাদিক টাংবাদিকদের দেখলেন নি, সবাই শুনলইনি, তাই না? তা বাজেটের আগে পলিটিক্যাল পার্টিগুলোর আগে ডাকা লাগলেনি না, তাদের সাজেশন না লাগলেনি না, নিতেন এটা। একটা পার্টিসিপেশন হইতো, মাথার দুষ্টি বুদ্ধি কম আসতো। এখন তোদের মাথায় খালি দুষ্টি বুদ্ধি, খালি টেম্পু স্ট্যান্ড নির্বাচন, আর এটা আর ওইটা, আর কার মাথা ফাটাবি, কার কোনটা দখল করবি, কে কোটি মুতে ভাসাবি, কে কোটি ফু দিয়ে উড়ে দিবি, কে কোটি ধাওয়া দিয়া ছাপা করে দিবি, এগুলোই খালি মাথাত ঘুরিচ্ছে। তো এটা পার্টিসিপেশন হলিনি, মাথায় দুষ্টি বুদ্ধি কম আসলেও নি। এনগেজমেন্ট সবসময় ভালো। তো আপনি এখনো কলে দেখবার পারেন, তাদের ডেকা বাজেট নিয়ে সমালোচনা করতে বলেন, সবাই ডাকেন, এই যে যাদের যাদের কইলাম আর কি, আর সেটা লাইভ করেন। হ্যাঁ, সবাই আলাপ করুক, পাবলিকে দেখবি কে কেমন বাজেট বুঝিছে, তাই না? বুঝছাও তো ঘাম ফিটে যাবে কলে পলিটিশিয়ানদের, হ্যাঁ, এমনকি একাডেমিশিয়ানদের, শিক্ষকদেরও বাজেটের ক্রিটিক করার জন্য। তাই সালাউদ্দিন সাহেব, আপনারা একটা দুষ্টু বুদ্ধি শিখে দিব এই সেন্সে। হ্যাঁ, দেই না, হ্যাঁ না, শুনেন। হ্যাঁ, দুপুরে না একটা হেভি খানা দিবেন আর কি, কাচ্চি বিরিয়ানি, মাংস বেশি চাল কম, বোড়ানি দিবেন, ভালো যেন টেনবার পারে বেশি বেশি। তারপর আইসা বসবি মিটিং এ, একটু সময় পরে দেখবেন জিমাচ্ছে জিমাচ্ছে,
মাথা ঝুঁকে এসেছে, আবার চমকে জায়গায় উঠে এদিক ওদিক তাকাচ্ছে। তারপরে তারপরে একটু পরে আবার ঝিমাবি, মাথা ঝুঁকে আসবি, তারপরে ঘুম থেকেও আর পারবি না, তো নাকও দেখবার পারে। হ্যাঁ, আমি লিখে দিবার পারি। আপনি ক্যামেরাটা ঠিক করে রাখবেন, ওই ঝিমানো আর ঘুমানোর ভিডিও দেখাবেন বড় পর্দা। কেউ ঝিমাতে দেখবেন চেয়ার থেকে পড়ে গেছে, তো কাপে কাপ মমতাজের বাবু, ওর পলিটিক্যাল ক্যারিয়ার শেষ। তো আসলে এবার আসলে সিরিয়াস আলাপে আসি, বাজেট নিয়ে আলোচনা করবেন কিভাবে বা বাজেট বানাবেন কেমনে। এই জায়গাটা আমার মনে হয় যারা বাজেট লিখে, যারা আলোচনা করে, কেউ বুঝে না ঠিক মতো, তাই আলাপটাই করবে পারে না। এই যে আপনি ভ্যাট বেড়ালেন, ভ্যাট প্রত্যাহার করলেন, এই যে আপনি সার্জিক্যাল সুতার উপরে আমদানির সময় ভ্যাট যে প্রত্যাহার করলেন, ওটা কারণটা লিখে দিলেন এক লাইনে, তাহলে তো কোনো সমালোচনা হয় না। তাহলে বাজেট কিভাবে সমালোচনা করা লাগে, এটা কয় হচ্ছে বাজেট ক্রিটিক ফ্রেমওয়ার্ক, ইংরেজিত কয় আর কি। ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তো এটা কে আসলে এটা বলতে কি বুঝায় আসলে এটা বুঝে দিই। বাজেটের যে সমালোচনা বা ক্রিটিক, এটা 5টা জিনিসের উপরে ক্রিটিকটা হয়। 1 নাম্বার হইতেছে নীতিগত বা ফিলোসফিক্যাল পলিসি বিশ্লেষণ। তো আমরা এগুলো কোনটা কি এটা আমরা বুঝে দেখবো নি আলাদা আলাদা কইরা। 2 নাম্বার হইতেছে ম্যাক্রো ইকোনমিক কাঠামো বিশ্লেষণ। ভয় পায় না, এটা আমরা বুঝে দেখবো নি। 3 নাম্বার হইতেছে খাত ভিত্তিক বরাদ্দ বিশ্লেষণ। 4 নাম্বার হইতেছে এটাকে বলা হয় রিডিস্ট্রিবিউটিভ অ্যানালাইসিস বা বিতরণমূলক বিশ্লেষণ, মানে কোনটি কতটুকু যাবি আর কি। আর 5 নাম্বার হইতেছে রাজনৈতিক প্রাতিষ্ঠানিক বিশ্লেষণ। এবার আসেন আমরা 1 নাম্বার থেকে বুঝে আসি আর কি। আসেন প্রথমে নীতিগত বিশ্লেষণটা আমরা কি বুঝে দেখি। বাজেটের একটা অন্তর্নিহিত দর্শন থাকে, সেই দর্শন অনুযায়ী বাজেটের একটা লক্ষ্য থাকে। এটা কি মুক্তবাজার অর্থনীতির জন্য বাজেট, এটা কি সমাজ কল্যাণমূলক বাজেট, নাকি এটা হাইব্রিড ধরনের বাজেট, অর্থনৈতিক আদর্শ কি, রাষ্ট্র কি বাজেটে নিজেকে সেবাদাতা নাকি বিনিয়োগকারী নাকি রক্ষাকারী হিসেবে উপস্থাপন করছে। এইগুলোর ভিত্তিতে বাজেটের কয়েকটা মডেল আছে। আমাদের প্রথম কাজ হবে যে বাজেটটা দিল সেটা কোন মডেলে পড়ে সেটা খুঁজে বের করা। যারা বাজেট বক্তৃতা দেন ওনারা যদি মডেলটা আগেই কয়ে দেন তাহলে আমাদের খাটনিটা কমে আর কি। তো বাজেট মডেলগুলো দেখে আমরা বুঝতে পারি একটা রাষ্ট্র কি ধরনের আদর্শে চলতেছে বা চলতে চাচ্ছে বা চলতে পারে, বাজেটের দর্শনটা কি। আমরা এখানে কয়েকটা মডেল, ক্লাসিক্যাল কয়েকটা মডেল আলাপ করব, এর বাইরেও আছে কিছু মডেল, কিন্তু মোটা দাগে কয়েকটা মূল বাজেটের মডেল আলোচনা। 1 নাম্বার কেনসিয়ান বাজেট। এইটার ধারণাটা হইতেছে রাষ্ট্র যখন সংকটে পড়ে তখন রাষ্ট্র ব্যয় বাড়ায় দেয়, মানুষের হাতে টাকা দেয়, চাহিদা বাড়ায়, ফলে অর্থনীতি ঘুরে দাঁড়ায়। যেমন ধরেন খারাপ সময়ে দোকান খালি থাকে, মানুষ কেনে না জিনিসপত্র, আর মানুষের হাতে টাকা নাই। সরকার যদি গরিবদের হাতে তখন টাকা দেয়, তারা খরচ করে, দোকান চলে, কারখানা চলে। কোভিডের সময় এই যে প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়েছিল, টাকা দেওয়া হয়েছিল পাবলিকের হাতে, এইটা ছিল এই কেনসিয়ান মডেল। 2 নম্বর মডেল হইতেছে নব্য উদারবাদী বাজেট, এটাকে নিও লিবারাল বাজেট বলা হয়। এনে রাষ্ট্র নিজে খরচ করে না, বরং বাজারকে স্বাধীন করে দেয়। সরকার বলে আমি স্কুল চালাবো না, হাসপাতাল চালাবো না, বেসরকারি লোক চালাক। এইটা হইতেছে নিও লিবারাল বাজেট। সরকার তো স্কুল চালাবে না, হাসপাতাল চালাবে না, বেসরকারি কোম্পানি চালাবে, শুধু সরকার শুধু বসে বসে দেখবে, ধনীরা টাকা বানায় আর গরিবরা মরাল লাইনে দাঁড়ায়। এই বাজেটে ধরেন একজন রিক্সাওয়ালা 500 টাকা আয় করে, তাকে বলা হইলো ভ্যাট দাও, ট্যাক্স দাও। আর একদিকে 500 কোটি টাকা পাচার করা শিল্পপতিকে বলা হইলো ভাইয়া ট্যাক্স ছাড় নিবেন, আসেন আসেন আসেন। এটাই হইলো নব্য উদারবাদ। এটা হইলো ধনীরে তুষ্ট করার বাজেট, গরিবরে মারার বাজেট, বুঝছাও। এটা খেয়াল রাখেন, এটি আমরা আবার ফিরে আসবো। 3 নাম্বার হইতেছে জনকল্যাণমুখী বাজেট বা ওয়েলফেয়ার স্টেট বাজেট। ইউরোপের বেশিরভাগ দেশগুলোতে এই ধরনের বাজেট হয়। রাষ্ট্র নাগরিকদের জন্য মৌলিক সেবা নিশ্চিত করে, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান, এবং উচ্চবিত্তদের কাছ থেকে, বড় লোকদের কাছ থেকে কম নিয়ে গরিবদের সেবা দেয়, বুঝছাও, রবিনহুডের মতো। তো এটা হইতেছে রবিনহুড বাজেট, ভালো বাজেট এটা, বুঝছাও। ধরেন ধনী 10 টাকা দিবে, গরিব 1 টাকাও দিবে না, কিন্তু গরিবের ছেলে মেয়ে যেন স্কুলে যেতে পারে, ওষুধ পায়, শিক্ষা পায়। এটাতে বলা হয় জনগণের বাজেট। এখানে গরিবের জন্য রেশন থাকবে, নারীর জন্য নিরাপদ ট্রান্সপোর্ট থাকবে, কৃষকের জন্য সেচ আর ভর্তুকি থাকবে, ধনীর জন্য কড়াকড়ি কর থাকবে। এটাই বিপ্লবের বাজেট, এটা জনগণের রাষ্ট্রের বাজেট। আমার হাতে বাজেট থাকলে আমি এটাই করলামই নি, বড় লোকদের লাল সুতা বের করে দিতাম। যার আয় কম, তার বাসা ভাড়া কম, তার চিকিৎসা খরচা নাই, তার বাসে ট্রেনে ভাড়া দিতে হবে না, বাচ্চা স্কুলের বেতন দিতে হবে না। এইটা হইতেছে গরিবের বাজেট, জনমুখী বাজেট। আর এটা এক ধরনের বাজেট আছে, এটা হচ্ছে পার্টিসিপেটরি বাজেট, জনগণের অংশগ্রহণমূলক বাজেট। জনগণই ঠিক করে যে কোন খাতে কতটুকু যাবে, কোথায় কি হবে।
কোথায় আমি ইনভেস্টমেন্ট করব, কোথায় আমরা বিনিয়োগ করব। স্থানীয় জনগণ নিজেরাই বাজেট প্রস্তাব করে, কোন রাস্তায় আলো লাগবে, কোথায় স্কুল চাই, কোথায় পুকুর সংস্কার হবে। এলাকার মানুষ নিজেরাই ঠিক করে টাকাটা কোথায় লাগবে, উপরে বৈশাখ কেউ চাপাই দেয় না। এইটা হয় সাধারণত পৌর এলাকায় বা সিটি কর্পোরেশনে, নগরগুলোতে হয়। যেমন ধরেন ব্রাজিলের পোর্তো আলগ্রেতে এই ধরনের আছে অংশগ্রহণমূলক বাজেট, প্যারিসে আছে, নিউ ইয়র্কে আছে এরকম বাজেট, আবার কেরালায় আছে এমন বাজেট। কমিউনিস্ট শাসনে মেলা অ্যাচিভমেন্ট আছে কলে কেরালার। বাঙ্গু প্রগতিশীল না করলে ওরা, বাঙ্গু প্রগতিশীল সবকিছুরে পায়খানা বানায় ফেলে, কেরল কমিউনিস্টরা খুব ভালো কাজ করে। 5 নম্বর হইতেছে গ্রিন বা টেকসই বাজেট, বা ক্লাইমেট রেজিলিয়েন্ট বাজেট বলে ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে। এইটা এই ধরনের বাজেট হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন, পরিবেশ রক্ষা এই সমস্ত বিবেচনায় করা হয়। তো বাজেট তো আসে, বাজেট যায়, কিন্তু কেউ তো জিগায় না যে এই বাজেটকে এই দেশের মাটি পানি মানুষকে বাঁচাইতে পারবে। গ্রীষ্মে যে গরমে সিদ্ধ হন, বন্যায় যে তলায় যান, বৃষ্টি হওয়া লাগে না, আকাশে মেঘ হইলেই ধানমন্ডি ডুবে যায়, এইসব যদি বন্ধ করতে হয় তাহলে দরকার গ্রিন বাজেট। বন্যা হইলে খাবার নাই, খরা হইলে ফলন নাই, নদী ভাঙলে ঘর নাই, এইগুলাকে যদি মোকাবেলা করতে হয় তাইলে আপনার দরকার গ্রিন বাজেট। গ্রিন বাজেট মানে হইতেছে তার মানে বৃষ্টি হলে শহর যেন ডুবে না যায়, ধান যেন খরায় না শুকায় যায়, গরমে যেন সিদ্ধ না হয়ে যায়। এরপরে আর কি বাজেট? শ্রেণী সচেতন বাজেট, ক্লাস কনসাস বা অলিগার্ক বিরোধী বাজেট, বড় লোক বিরোধী বাজেট, ধনী গোষ্ঠীর নিয়ন্ত্রণ এবং সুবিধা হ্রাস করিয়া জনগণের হাতে সম্পদ এবং সুযোগ দেওয়া। মানে যার ধরেন 10 বিঘা জমি, সে বেশি কর দিবে, যার নাই সে ভাতা পাবে, সে ফ্রি চিকিৎসা পাবে, সে শিক্ষা পাবে ফ্রি, বড় ব্যবসায়ীদের উপরে বিশেষ কর এবং গরিবদের জন্য সুবিধা, ওই কর দেওয়ার সুবিধা। এইটা গেল বাজেট দর্শন, মোটা দাগে এইগুলাই। তবে একদম খাঁটি এই মডেল ধরে বাজেট আপনি খুঁজে পাবেন না। আপনি খুঁজলে দেখবেন যে হাইব্রিড মডেল, মানে একটা মডেলের কিছু আর একটা মডেলের কিছু আছে। তো তারপরে মূল একটা ট্রেন্ড থাকে যে কোন লক্ষ্যের দিকে, কোন দর্শনের দিকে এটা আছে। এবার বলেন তো জিয়ার বাজেট কোন মডেলের ছিল? দুইটার ব্লেন্ড আছিল, কম্বিনেশন, হাইব্রিড মডেল ছিল, কেইনসিয়ান মডেল আর গ্রিন বাজেট। খালেদার বাজেট কিন্তু আবার এইটা না, এটা আমি কয়ে দিব না, পরে আমি শুনমুনি আপনারা ক্যাঙ্কা করে বুঝিছেন। এইবার আসেন পরের স্তম্ভগুলো নিয়ে আলাপ। আমি বলছিলাম ম্যাক্রো ইকোনমিক বা কাঠামো বিশ্লেষণ। বাজেট সামগ্রিক অর্থনীতির সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ। যেমন ধরেন বাজেট ঘাটতি, রাজস্ব ব্যয় অনুপাত, মুদ্রানীতি, রাজস্ব নীতির সমন্বয়, জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, সুদের হার, বিনিয়োগের প্রবণতা, মেলা জটিল জটিল কথা কইলাম, তাই না? আমরা আলাদা আলাদা করে দেখব। বাজেট ঘাটতি এটা কি? ধরেন সরকার 10 টাকা আয় করে, ট্যাক্স দিয়ে আয় করে, কিন্তু খরচা করে 12 টাকা, 2 টাকা বেশি খরচা করে। এটাই হলো বাজেট ঘাটতি, 2 টাকা বাজেট ঘাটতি। কেন হয়? এইটা হাসিনা কইরা গেছে, মেগা প্রজেক্ট করিছে, প্রচুর নিজের টাকায় পদ্মা সেতু করবো, বিদেশি ঋণ নেয়, ঘর ভর্তি গড়িবাটি আন কিনে, আয় বাড়ে না অথচ খরচা বাড়ে। আবার এই ঘাটতি মেটাতে সরকার ঋণ নেয়, ওই ঋণের উপর আবার সুদ দেয়, ওই ঋণ শোধ করার জন্য টাকা চাপে, এতে মূল্যস্ফীতি বাড়ে, ভবিষ্যৎ প্রজন্মের ঘাড়ে বোঝা বাড়ে, যেমন এখন হয়েছে আর কি। 2 নাম্বার, রাজস্ব এবং ব্যয়ের অনুপাত। মানে সরকারে যত টাকা আসে ট্যাক্স, ভ্যাট ইত্যাদি দিয়া, তার তুলনায় কত টাকা খরচা করে এই অনুপাত। যদি 1 টাকা আসে আর খরচ করে 2 টাকা, তাহলে বিশাল সমস্যা। ভালো অনুপাত কেমন? এখন প্রশ্ন আসতে পারে। মানে ধরেন রাজস্ব যদি 10 টাকা আয় হয়, ব্যয় যদি 11 বা 12 টাকা হয় ম্যাক্সিমাম, তাহলে ঠিক আছে। কিন্তু রাজস্ব আসলো 10 টাকা, ব্যয় হলো 16 টাকা, খেলা শেষ। এবার মুদ্রানীতি এবং রাজস্ব নীতির সমন্বয়। ধরেন মুদ্রানীতি মানে হইতেছে বাংলাদেশ ব্যাংক যেভাবে টাকা ছাপে বা সুদের হার ঠিক করে, এটারে বলে মুদ্রানীতি। আর রাজস্ব নীতি কি? সরকার যেভাবে ট্যাক্স নেয় আর খরচা করে, বুঝছাও? এই দুটো একসাথে চলা লাগে। এটা না চললে যেমন হয়, ধরেন সরকার খরচ কমাচ্ছে কিন্তু বাংলাদেশ ব্যাংক যদি টাকা ছাপানো বন্ধ না করে, তাইলে মূল্যস্ফীতি হয়ে যায়। সরকার কর বাড়ায় কিন্তু সুদের হারও যদি কমায় দেয়, তাহলে বিনিয়োগ হবে না। তো সমন্বয় মানে কি? সরকার যদি মিতব্যয়ী হইতে চায়, তাহলে ব্যাংক টাকা ছাপা কমাবে। সরকার যদি বলে ব্যবসা চাই, তখন ঋণের সুদ কমাই দিবে, বুঝছাও? এই প্রসঙ্গে আবার আসমু একটু পরে। জিডিপি প্রবৃদ্ধি সহজ বাঁচায়। 1 বছর আগে দেশের অর্থনীতি যদি 100 টাকা আয় করে, এই বছর আয় করলো 107 টাকা, তার মানে 7% জিডিপি প্রবৃদ্ধি হইল। ইনফ্লেশনের কথা কইছি সহজ ভাষায়। গত বছর যেই চাল আপনি 50 টাকা কেজিতে কিনেছেন, এই বছর সেটা 70 টাকা কেজিতে কিনেছেন, তার মানে জিনিসের দাম বাড়িছে, এটাই মূল্যস্ফীতি। মূল্যস্ফীতি হইলে তো বেতন তো এরকম বাড়ে না, তাই না? খরচা বাড়ে। তো এরকম মূল্যস্ফীতি হইলে বিনিয়োগ কমে যায়, ব্যবসা ঝুঁকিতে পড়ে। এইবার আসেন সুদের হার।
হ্যাঁ, সুদ শুনে আবার অনেকে নড়ে চড়ে বসেছে যে সুদ নিয়ে সুদ শিখাইতেছে দাদায়, কিন্তু সুদ তো জরুরি, কারণ ব্যাংক তো সুদ নেয় সুদ দেয়। তো যাই হোক, আপনি ব্যাংক থেকে 100 টাকা ঋণ নিলেন, সুদের হার 10% হইলে 110 টাকা ফেরত দিতে হবে। কম হইলে কি হয়? ব্যবসায় বিনিয়োগ বাড়ে। কিন্তু মূল্যস্ফীতির সময় এটা খুব বিপজ্জনক। আমাদের কিন্তু হাসিনা মূল্যস্ফীতি করে দিয়ে গেছে। এখন তাহলে কি করবে সরকার বলেন তো? সুদের হার বাড়াবে। আপনি দেখেন সুদের হার বাড়িচ্ছে, দেখেছেন? সুদ বেশি হলে কি হয়? সুদ বেশি হলে মানুষ ব্যাংকে টাকা রাখে, কারণ সুদ বেশি পাবে, লাভ বেশি। কিন্তু ঋণ নিয়ে ব্যবসা কম হয়, বিনিয়োগ কমে যায়। সেই জন্যই কইছে ব্যবসায়ীরা চাপে, বোঝা যায় এখন সেল চালাইয়া। দেখেন, এই ভদ্রলোক কইছে যে সুদ বাড়ানোই কি মূল্যস্ফীতি কমানোর একমাত্র সমাধান? উনি কলে ভালো প্রশ্ন তুলিছেন, অন্য আরো সমাধান আছে, ভালো সমাধান আছে। প্রফেসর সরকারের মুদ্রানীতি যেটা, সেটা সমালোচনাটা এই জায়গাতেই। কিন্তু আমি আর আজকে অত গভীরে যাব না। আমি আজকে বুঝাইতেছি কি করলে কি হয় আর কি। বিনিয়োগের প্রবণতা বা ইনভেস্টমেন্ট ট্রেন্ড, ধরেন দেশের লোক বা বিদেশি কেউ কারখানা, দোকান, স্কুল, হাসপাতাল এই সমস্ত বানাইতে চাইতেছে কিনা, এই ইচ্ছাটাই হইতেছে বিনিয়োগ প্রবণতা। কিভাবে জানা যায়? নতুন ব্যবসা কত হচ্ছে, ব্যাংক ঋণ নিচ্ছে কিনা, বিদেশি বিনিয়োগ আসতেছে কিনা, এটাকে বলে এফডিআই ইংরেজিতে কয়, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। ভালো প্রবণতা মানে কাজের সুযোগ বাড়ে, চাকরি বাড়তেছে, উৎপাদন বাড়তেছে, রপ্তানি বাড়তেছে। বাজেট, ঘাটতি, সুদের হার, এই শব্দগুলো শুধু অর্থনীতির জন্য না, গরিব মানুষের বাজারের থইলা, ঋণের খাতা আর চিকিৎসার খরচের সাথে জড়িত। বুঝতে পারছেন? এই ভাষা বোঝা মানে নিজের ভবিষ্যৎ রক্ষা করা। এরপরে কি? খাত ভিত্তিক বরাদ্দ বিশ্লেষণ। প্রত্যেকটা খাতে বরাদ্দ কতটুকু, কাদের উপকারে আসছে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো গত বছরের তুলনায় বৃদ্ধির ধারা কেমন, এই জিনিসগুলো দেখা। 4 নাম্বার কি? বিতরণমূলক বিশ্লেষণ বা রিডিস্ট্রিবিউটিভ অ্যানালাইসিস। বাজেট সামাজিক বৈষম্য কমাচ্ছে না বাড়াচ্ছে? কর কাঠামো কি ধনী গরিবের ভারসাম্য আনতেছে কিনা? গরিব কি আরো বেশি গরিব হচ্ছে, ধনী কি আরো বেশি ধনী হচ্ছে? প্রান্তিক জনগোষ্ঠী মানে যারা অতি দরিদ্র, তাদের জন্য বরাদ্দ কি মাত্রায় আছে? সে কি গরিবের ভর্তুকি কমে দিচ্ছে আর বড় লোকদের কর অব্যাহতি দিচ্ছে? এটাকে বলে শ্রেণী পক্ষপাতিতা। 5 নাম্বার হইতেছে রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক বিশ্লেষণ। বাজেট রাষ্ট্র শক্তিকে কোন দিকে চালিত করতেছে, কোন খাতে ক্ষমতা, কোথায় বেশি বাজেট দিচ্ছে, কে বেশি টাকা খরচা করছে রাষ্ট্রের, দুর্নীতির ঝুঁকি কোথায়, স্থানীয় সরকার বনাম কেন্দ্রীয় সরকারের ভারসাম্য কেমন। এই পদ্ধতি ধরে প্রফেসর অনুসারে বাজেটের বিশ্লেষণ করি, তাইলে কি কি পাওয়া যাবে? 1 নাম্বার, এই বাজেটের নীতিগত দর্শন হইতেছে, এটাকে বলা হয় সংকীর্ণ সংকোচনবাদী নব্য উদারবাদ, কন্ট্রাকশনারি নিওলিবারেলিজম। জনগণের জীবনযাত্রা না, বরং অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বাজেটের ঘাটতি ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দেওয়া হয়। নাম শুনে কন্ট্রাকশনারি নিওলিবারেলিজম শুনে দুর্বোধ্য মনে হতে পারে, কিন্তু আমরা যদি বাস্তব জীবনের উদাহরণ দিই তাহলে সবাই এটা বুঝে যাবে। একটা রাষ্ট্র যখন অর্থনৈতিক সংকট বা মূল্যস্ফীতি কমাইতে বাজেটে এমন ভাবে ব্যয় কমায় যাতে সাধারণ মানুষের উপরে চাপ পড়ে, কিন্তু ধনী, কর্পোরেট, আন্তর্জাতিক ঋণদাতাদের স্বার্থ অক্ষুণ্ণ থাকে, তখন তাকে বলা হয় কন্ট্রাকশনারি নিওলিবারেলিজম। কেমনে বুঝবেন? ধরেন ভর্তুকি কমে দিচ্ছে, কিন্তু মন্ত্রীর গাড়ির বরাদ্দ কমাচ্ছে না। বাজেট ঘাটতি কমাইতে সরকার মিড ডে মিল বন্ধ করে দেয়, কিন্তু ব্যাংকের খেলাপি ঋণের সুদ মাফ করে দেয়। এই বাজেটের নৈতিক ভিত্তি ফ্যাসিবাদের পতনের পর জনগণকে ক্ষমতায়ন না, বরং পুরানো যে ব্যবস্থা ছিল সেটাকে বজায় রাখা। বাজেট ঘাটতি জিডিপি 3.6%, এরা টাকার ভ্যালুতে 2.26 লক্ষ কোটি টাকা। রাজস্ব লক্ষ্যমাত্রা 5.43 লক্ষ কোটি টাকা। রাজস্ব লক্ষ্যমাত্রাটা অনেক উচ্চাভিলাষী, সুদের হার বাড়িয়ে দিচ্ছে এবং আভ্যন্তরীণ ঋণ নিচ্ছে, এইটাকেই সংকোচনবাদী কৌশল বলা হয়। বৈদেশিক সহায়তার উপরে নির্ভরতা কম দেখা দিতেছে, কিন্তু আভ্যন্তরীণ ঋণ নির্ভরতা এটা খুব বেশি। জনগণের খাতে সংকোচন হয়েছে, ক্ষমতা সম্পন্ন খাতে সম্প্রসারণ হয়েছে। ভর্তুকি হ্রাস মানে তো মূল্যস্ফীতির বোঝা জনগণের ঘাড়ে চাপবে। এই বাজেটে ধনী এবং মধ্যবিত্ত শ্রেণী যে কর কাঠামো দিচ্ছে সেটাতে লাভবান হবে। নিম্নবিত্তের খাদ্য, বাসস্থান, চিকিৎসা ব্যয় কোনো প্রত্যক্ষ সহায়তা নেই। এটা বলা যেতে পারে লাউডলি সাইলেন্ট বাজেট, মানে ধনীর প্রতি নম্র, গরিবের প্রতি নীরব। সম্পদের পুনর্বন্টনের কোনো প্রশ্ন নাই। আমি যদি এটা রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক বিশ্লেষণ করি, স্থানীয় সরকারকে ক্ষমতা দেওয়া হয়নি, বাজেটে দুর্নীতি বিরোধী শক্তি নাই, বরং আমলাদেরকে, দুর্নীতিবাজ আমলাদেরকে নিরাপদ রাখা হয়েছে। এখন প্রশ্ন উঠতে পারে, তাহলে বিকল্প কি ছিল? বিকল্প ছিল কেনসিয়ান মডেল। যখন মন্দা বা মূল্যস্ফীতি থাকে তখন রাষ্ট্র আরো ব্যয় করে, বিশেষ করে দরিদ্র এবং জনগণের উপরে, যাতে তারা খরচ করে, চাহিদা বাড়ে, উৎপাদন বাড়ে, চাকরি হয়। এই বাজেটে কিভাবে করা যেতে পারতো? বিকল্প বাজেটের 3টা ভিত্তি হইতে পারতো। কৃষিতে ভর্তুকি, এতে উৎপাদন বাড়বে, খাদ্য মূল্য কমবে এবং মূল্যস্ফীতি কমবে। 2 নাম্বার,
গরিবকে নগদ ভাতা দেওয়া, এতে অর্থনীতি ঘুরবে, স্থানীয় ব্যবসা চাঙ্গা হবে। 3 নাম্বার, গার্মেন্ট শ্রমিকদের জন্য বাসস্থান, স্বাস্থ্য কার্ড এটা দেওয়া যেতে পারে, তাহলে শ্রমিকের জীবনযাত্রা উন্নত হবে, উৎপাদন বাড়বে। কেন এই ক্যান্সার মডেল? কারণ হচ্ছে এটাকে 1 নম্বর বলা হয় যে মাল্টিপ্লায়ার এফেক্ট, মানে গরিবের হাতে টাকা দিলে তারা খরচ করে, অর্থনীতি ঘুরে দাঁড়ায়। 2 নাম্বার হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল, প্রোডাকশন দিয়ে, উৎপাদন দিয়ে ইনফ্লেশন কন্ট্রোল, দামে না সরবরাহ বাড়ায় নিয়ন্ত্রণ করা। 3 নাম্বার সোশ্যাল স্ট্যাবিলিটি, মানে সামাজিক স্থিতিশীলতা, সংকটকালে পুষ্টি, শিক্ষা, চাকরি রক্ষা করলে দীর্ঘমেয়াদে কম খরচ পড়ে। কেন এটা করা হয়নি? IMF কয়ে দিচ্ছে এই জন্য। IMF এর কথা ছাড়া সালাউদ্দিন সাহেব নড়ে না। আর রাজনৈতিক অনিচ্ছা, গরিবের জন্য বাজেট করলে ক্ষমতা কেন্দ্রের সুবিধাভোগীরা অখুশি হয়। আর ওই ধনীদের পাশার লাল সুতা বেড়ায় দেওয়ার না, কর কাঠামো সংস্কারে ধনীদের উপরে কর চাপাইতে রাজনৈতিক সাহস লাগে। আমরা উচ্চ কণ্ঠে বাজেটের প্রশংসা করতে চাইছিলাম, পারলাম না। IMF আমাদের বলবে আর আমরা সেটা পালন করব, এই জন্য বর্ষা বিপ্লব হয়েছে, এটা সংস্কার। এখানে তো কেউ বাগড়া দেয় নাই প্রফেসর ইউনূস, এখানে কেউ ঐক্যমতের দোহাই দেয় নাই। ফ্রি হ্যান্ডে জনগণের বাজেট দিতে পারলেন না কেন স্যার? আপনারা হয়েছেন MBBS, মানে মা বাবার বেদ্যপ সন্তান, কোনো কথা শুনেন না, নিজে যা বুঝেন তাই করেন, তারপরে পরে ঝামেলায় তখন আমাদের উদ্ধার করতে আসতে হয়। এই বাজেটে আপনি সংস্কার দেখাইতে পারলেন না কেন? এই বাজেট তো সংখ্যা না, এটা একটা অবস্থান, এটা একটা দর্শন। আর এই দর্শনের নাম হইতেছে সংকোচনবাদী নিওলিবারালিজম, যার মানে হইল ধনীর পকেটে করসার আর গরিবের ঘাড়ে মূল্যস্ফীতি। এই বাজেট বলে গরিব চুপ করে মরো, কারণ টাকা কম। কৃষক সাবধানে চাষ করো, কারণ ভর্তুকি নাই। রোগী ধৈর্য ধরো, কারণ স্বাস্থ্যের বরাদ্দ কম। ছাত্র বেকার থেকে যাও, কারণ চাকরি সৃষ্টি করা হয়নি। সুদ বৃদ্ধি করাই এখন রাষ্ট্রের চরম ত্যাগ। এই বাজেট ফ্যাসিবাদের ছায়া রাষ্ট্রকে টিকায় রাখার একটা হিসাবের খাতা, যেখানে মানুষ নাই, আছে ক্ষমতা রক্ষার অঙ্ক। তাই আমরা বলি, আমরা চাই না এমন একটা বাজেট যেটা সুশীল আর CIP ভাইয়াদের জন্য VIP প্রোটোকল নিয়ে আসে, আর গার্মেন্ট শ্রমিকের জন্য নিয়ে আসে দুঃস্বপ্ন। আমরা চাই জনগণের বাজেট, যেখানে ব্যয় কমে প্রশাসনের বিলাসে, আর বাড়ে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি আর সামাজিক সুরক্ষায়। এইটা বাজেট হইলে এইটা হবে জনগণের রাষ্ট্রের বাজেট। আর এই রাষ্ট্র জনগণের যদি না হয়, তাহলে জনগণই একদম রাষ্ট্র বদলাইবে। এইবার না হলেও পরের বার ঠিকই হবে। এই প্রতিজ্ঞা নিয়ে আমরা আগে যাব। সংকোচন করেন লুটেরা আমলার জন্য, ব্যয় করেন কৃষক, শ্রমিক, শিশুর জন্য। এই বাজেট আমাদের না, আমাদের বাজেট এখনো আসেনি, কিন্তু আসবে। এই হোক আমাদের শপথ, এই হোক আমাদের রাজনীতি, এই হোক বর্ষা বিপ্লবের অঙ্গীকার। ইনকিলাব জিন্দাবাদ।